নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জন্য। এই অনুষ্ঠানে যখনই ডাক্তারবাবুরা লাইভে আসেন তখনই আমাদের বোঝানোর চেষ্টা করেন আমরা কিভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে আয়ুর্বেদকে সাথে নিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ভীষণই ফার্স্ট লাইভ লিড করছি এবং আমাদের অর্ধেকটা সময় কিন্তু বাইরে কাটাতে হচ্ছে এবং তার জন্য কিন্তু বাইরের তেল মশলা জনিত আমার খাওয়ার প্রত্যেক দিন আমরা কিন্তু কনজিউম করছি এবং এই খাবার খেতে খেতেই কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারি না যে আজকে আমি কিংবা আপনি একটু ভালো আছি, সেটা কিন্তু একদমই বলা সম্ভবপর নয়। আমরা প্রত্যেকটা মানুষই 8 থেকে 80 বলুন না কেন, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কেউ কখনোই বলতে পারি না যে আমরা আজকের দিনটা একটু ভালো আছি। কারোর গ্যাসজনিত সমস্যা হচ্ছে কিংবা অ্যাসিডিটির মতন সমস্যা হচ্ছে কিংবা হজমের সমস্যা হচ্ছে। এই সব সাধারণ সমস্যার মধ্যে থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ তো লেগেই রয়েছে। আমাদের এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে কিংবা কেনই বা আমরা এত শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এই কথাগুলো কিন্তু আমরা কখনোই বিবেচনা করি না। এখন কিন্তু বিবেচনা করার সময় চলে এসেছে, কারণ আমরা যদি শারীরিকভাবে সুস্থ না থাকি তাহলে কিন্তু মানসিকভাবেও সুস্থ থাকতে পারবো না এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের অবশ্যই শারীরিকভাবেও সুস্থ থাকা ভীষণ প্রয়োজনীয়। এবং এই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে যারা আমাদেরকে সাহায্য করেন তারাই হচ্ছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। এমনই একজন ডাক্তারবাবু আজকের লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যিনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে কেন আমরা এত রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে কমে যাচ্ছে কিংবা এত রোগে আমরা শিকার হচ্ছি কিংবা এত রোগ আমাদের শরীরে কেনই বা বাসা বাঁধছে। যিনি এই কথাগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না যে আজকে দিনে দাঁড়িয়ে আমরা একটু ভালো আছি কিংবা একটু সুস্থ আছি এবং সব থেকে বেশি দেখা যাচ্ছে যে আজকের ডেটেও দাঁড়িয়ে আমরা বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এবং তার মধ্যে দিয়ে একটি সমস্যা হচ্ছে পার্কিনসন। তো এই জিনিসটা হয়তো একটু খটোমটো নামটা শুনতে লাগলেও কিন্তু এই জিনিসটা একটু বিস্তারিত দর্শকদেরকে বলেন যে অ্যাকচুয়ালি কী কারণে এই ধরনের শারীরিক সমস্যাগুলো আজকে দিনে দেখা দিচ্ছে। এই যে পার্কিনসন যে রোগটা, এটা কিন্তু অনেকেই নামটা শুনেছে বা অনেকে শোনেনি, কিন্তু রোগটা সাধারণত অনেকে দেখা যায়। তো এটা একটা মানে রেয়ার ডিজিজ, সবার ক্ষেত্রে এই রোগটা হয় না, কিন্তু যার ক্ষেত্রে হয় সেই জানে তার কী সমস্যা হচ্ছে। একটা পেশেন্ট যখন দেখবেন আসছে এই রোগটা নিয়ে, সে ঢোকার সময় দেখবেন তার হাত কাঁপছে বা মাথা কাঁপছে বা পুরো শরীরটা একরকমভাবে কাঁপছে। সে ঢুকতে ঢুকতে মানে আস্তে আস্তেই তাকে দেখে বোঝা যাচ্ছে যে পেশেন্টটা পার্কিনসন। মানে একটা হয় না, একটা রুগী দেখাতে আসছে ডাক্তারের চেম্বারে, তো সেই রুগীটা দেখেই অনেক সময় বুঝে যাওয়া যায় তার কী রোগ আছে। তো এটা একটা সেই ডিজিজ যেটা দেখে বোঝা যায় যে পেশেন্টটার এই রোগটা হয়েছে। এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, মানে আপনার যে নার্ভ আছে, আপনার যে নিউরন আছে, সেটা একটা সময় আপনার মানে ঠিকঠাক করে কাজ করে না বা সেটার মধ্যে কিছু ডিজেনারেটিভ চেঞ্জেস আছে, সেই জন্য এই রোগটা হচ্ছে আর কি। তো এটাকে আমরা আয়ুর্বেদে বলছি কম্পবাত। মানে কম্প মানে কেন, লোকটা কাঁপছে, যে পেশেন্টটা আসছে তার হাত দেখবেন কাঁপছে বা মাথা কাঁপছে বা ঘাড় কাঁপছে অজান্তে, মানে সে নিজে থেকে কিন্তু করছে না, এটা একটা ইনভলেন্টারি মুভমেন্ট, যে নিজে থেকে জিনিসটা করছে না কিন্তু হচ্ছে। তো সে ওইভাবে এসে বলে যে আমি শরীরটা আমার অনেক সময় শক্ত হয়ে যাচ্ছে, কাঠ হয়ে যাচ্ছে, আমি ঠিকঠাক করে মুভমেন্ট করতে পারছি না, বডিটা রিজিড লাগছে, বা আমি ঠিক করে লেগবো সেটা করতে পারি, আমি সাধারণত জল মানে গ্লাসে জল নিয়ে খাবো সেইটা করতে গিয়ে আমার হাত কাঁপছে। তো এই জিনিসগুলো তার মধ্যে দেখা যায়। তো সেই রোগটাকে পার্কিনসন বলা হয়। এখন পেশেন্টও বুঝতে পারে যে আমার কী হয়েছে, কিন্তু তাকে বলে দেওয়া হয় যে এই রোগটা কোনো চিকিৎসা নেই, আপনাকে সারা জীবন এই কিছু ওষুধ খেতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু এই করতে হবে, আপনাকে এইভাবে থাকতে হবে। কিন্তু এটা একটা ভুল কথা। এটার আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছে, আর পার্কিনসন থেকে কিন্তু আয়ুর্বেদে অনেক পেশেন্ট সুস্থ হয়ে গেছে। স্যার, এই ধরনের শারীরিক সমস্যা ঠিক কী কারণে হয় যদি একটু দর্শকদেরকে জানান। অ্যাকচুয়ালি পার্কিনসন যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি হয় একটা আমাদের ব্রেন সেল আছে। তো ব্রেন সেলের মধ্যে আমাদের অনেক হরমোন আছে। ধরুন তার মধ্যে একটা হরমোন আছে, সবাই নাম শুনেছে ডোপামিন, যেটাকে আমরা অনেকে বলি হ্যাপি হরমোন বলি। যে আপনি যখন খুশি হচ্ছেন আপনার ডোপামিন সিক্রেশন হচ্ছে, আপনি খুব দুঃখ পাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু ডোপামিন হচ্ছে। কিন্তু খুশি হলো যে ডোপামিনটা হচ্ছে, সেটা আপনি আনহ্যাপি হচ্ছেন তখন আপনার ডোপামিন তত সিক্রেশন হচ্ছে না। তো ডোপামিন আপনার শরীরের মধ্যে মানে একটা আপনার নিজের মধ্যে একটা আনন্দ বা একটা আনতে সাহায্য করে, প্লাস আপনার শরীরে অনেক মুভমেন্টও কিন্তু ডোপামিন কাজে লাগে।
তো আপনার যখন ব্রেন সেলের মধ্যে ডোপামিন ঠিকঠাক করে আপনার সিক্রেশন হবে না, একটা ডোপামিন মানে ঠিকঠাক করে ব্রেন সেলের মধ্যে যেতে পারবে না, তখন আপনার নিউরন একটা মানে আপনার যে নার্ভ আছে, আপনার ধরুন আপনি হাতে করে জল খাচ্ছেন বা হাতে করে কোনো কাজ করছেন, হাতে করে যাই করছেন, আপনার তো শরীরের মধ্যে চারিদিকে মানে শাখা প্রশাখার মতো, যেমন আপনার চারিদিকে হাড় ছড়িয়ে আছে বা অস্থি ছড়িয়ে আছে, সেরকম নিউরনও ছড়িয়ে আছে, একটা ছোটো ছোটো মানে সূক্ষ্ম সূক্ষ্ম শরীরে রেসপন্স পাঠাচ্ছে। তো যদি ডোপামিন ঠিকঠাক করে আপনার ব্রেন সেলে পৌঁছাতে না পারে, তখন আপনার এই যে শরীরে তারের মতো যে আপনার নিউরন ছড়িয়ে আছে বা নার্ভ ছড়িয়ে আছে, সেগুলো তখন ঠিকঠাক করে কাজ করতে পারবে না। তো ঠিকঠাক করে কাজ করতে না পারলে সেটা রেসপন্স হবে, তখন আপনার হাত পা কাঁপবে, আপনার হচ্ছে মানে আপনি বুঝতে পারছেন কিছু হচ্ছে কিন্তু আপনার কিছু কন্ট্রোল করতে পারছেন না, কারণ আমি হাত নিয়ে কথা বলছি, এটা আমি নিজে কন্ট্রোল করছি, কিন্তু আপনার যে ওই পেশেন্টের হাতটা নড়ছে সে নিজে কন্ট্রোল করতে পারছে না, তখন সেটা একটা ইনভলেন্টারি মুভমেন্ট হয়ে যাচ্ছে। তো তখন তাকে একটা টেস্ট করতে হয়, স্পেশালি কিছু টেস্ট করলে এমনিতেও সে সিমটম বুঝতে পারো, তো ডাক্তারের কাছে এলে সে টেস্টটা করলে তখন সেখানে ধরা পড়ছে তার এই পার্কিনসন ডিজিজটা হয়েছে। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না। এবং যখনই দেখছেন আপনার এই ডিজিজটা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে কিংবা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই যদি আপনি চান তাহলে কিন্তু আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদকে পাশে নিয়েই আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। এবং তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সুদীপ্ত রায় বলছি, বারাসাত থেকে। বলুন সুদীপ্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আমার আচ্ছা। প্রশ্ন হচ্ছে যে মানে আমার মুখে ব্রণ হয়েছিল প্রায় 2-3 বছর হয়ে গেল, কিন্তু ব্রণগুলো কিছুগুলো ভালো হয়ে গেছে, কিন্তু মানে চিহ্নগুলো থেকে গেছে, মানে ব্লাড সেন্টার থেকে গেছে। তো সেইটা কিভাবে দূর হবে একটু জানতে চাই। আপনার বয়স কত? আমার 32। 32। এখনও আপনার ব্রণ আছে বলছেন? হ্যাঁ, এখনো ব্রণ হচ্ছে আর মানে চিহ্নগুলো আছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? হ্যাঁ, প্রায় 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, আমি বলছি আপনি শুনুন। দেখুন, ব্রণ একটা যে অনেকের হয়, এটা একটা কিন্তু এইজ থাকে, একটা দেখবেন অ্যাডোলসেন্স পিরিয়ড যেটাকে বলে বয়স সন্ধিকাল, সেই বয়সে সবারই কিন্তু ব্রণ আসে। আবার একটা সময় পর দেখবেন আপনার 17, 18, 16 বছর বয়সে এলো, আবার দেখবেন 20 বা তার কারো 19 বা 20 পর থেকে আস্তে আস্তে ব্রণ দেখবেন চলে যাচ্ছে। তো এটা একটা, কারণ অ্যাডোলসেন্স মানে তখন আপনার শরীরের মধ্যে অনেক হরমোন সিক্রেশন হওয়া চালু হচ্ছে, যেটা আপনার আগে হয়নি বা যেটা পরে আপনার হবে আস্তে আস্তে। তো সেই বয়স সন্ধিকালে ব্রণটা কিন্তু একটা নর্মাল, এটা হতেই পারে, এটা অনেকেরই হয়। কিন্তু এই যে বলছেন যে ব্রণটা রয়ে যাচ্ছে, আমার পুরোপুরি ছাড়ছে না, তো এখন ওটা আপনার কি হচ্ছে, আপনার শরীরের মধ্যে কিছু প্রবলেম আছে বা আপনার কোনো কিছু প্রবলেমেটিকের জন্য এই আপনার 32 বছর বয়সে ব্রণটা আছে। তো এটা আপনার কি হচ্ছে বললেন, সবই বুঝলাম, কিন্তু আমাদের স্কিন ডিজিজ আমরা চিকিৎসা এখন করবো, এটা তো চিকিৎসা অবশ্যই আমাদের আয়ুর্বেদে আছে। তো আপনার যদি শরীরের মধ্যে ধরুন আপনার যদি রেগুলার আপনার মানে ডাইজেশন ঠিকঠাক থাকে, আপনার যদি মেটাবলিজম অ্যাক্টিভিটি মানে আপনার খাওয়া দাওয়া, আপনার পটি বা আপনার সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার এই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এবারে ধরুন আপনার ঠিকঠাক করে পটি হয় না, তখন আপনাকে এটার জন্য পটির চিকিৎসা করতে হয়, যাতে আমরা ঠিকঠাক করে পেটটা পরিষ্কার হয়। অনেক সময় এটাও দেখুন দেখা যায় যে আপনার পেট পরিষ্কার হচ্ছে না, আপনার মুখের মধ্যে কিছু ব্রণ বা কিছু বেরিয়ে আসছে, একদিন বেরিয়ে আসছে, এটা কিন্তু হয় অনেক ক্ষেত্রে, অনেক পেশেন্টের কিন্তু হয় এটা। তো এই জন্য আপনাকে এসে চিকিৎসা করতে হবে। আমাদের তো এটা খুব ভালো চিকিৎসা আছে, বারাসাতের কাছে আমাদের মধ্যমগ্রাম চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগাযোগ করে চলে আসুন। আপনার এই যে বললেন সমস্যাটা হচ্ছে, আপনি দেখবেন আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে আপনার সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আয়ুর্বেদকে পাশে নিয়ে, সাথে নিয়ে কিংবা একটা হেলদি খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কীভাবে নিজেদের জীবনশৈলীটা একটু পরিবর্তন করতে পারি। আর এটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয়, কারণ আপনি যতই হেলদি খাওয়া দাওয়া করবেন ততই কিন্তু আপনারা ভেতর থেকে সুস্থ থাকবেন। আর শুধু ভেতর থেকেও নয়, আপনাদের এই যে ভেতর থেকে সুস্থতার যে গ্লোটা, সেটা কিন্তু বাইরের দিক থেকেও দেখা যাবে। এবং আরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আমরা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি বাগনান থেকে সন্দীপ রায় বলছি। বলুন সন্দীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়স? হ্যাঁ, ডাক্তারবাবু, একটা আমার প্রশ্ন বলতে, আমার মানে প্রায় 8-9 ঘন্টা বসে কাজ করতে হয়। তো রাতে ঘুমোতে গেলে কোমর প্রচুর যন্ত্রণা করে। এবার এটা কন্টিনিউ হয় না, মাঝে মাঝে হয়। তো এটা কি কোনো ভয়ের কারণ কিছু, না এটা কোনো আমার কোনো কিছু সমস্যা, সেটা আমি জানতে চাইছি। আচ্ছা, আপনার বয়স কত? হ্যাঁ, 37 হয়। 37 বছর। এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? হয়ে এলো 2-3 মাস ধরে হবে, কিন্তু আচ্ছা। কন্টিনিউ হয় না। 2-4 দিন থাকে, আবার 1 সপ্তাহ পরে এরকম করে। আচ্ছা, আপনি কোনো এক্সারসাইজ করেন সারাদিনের মধ্যে সকালে ঘুম থেকে ওঠে? না 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 না। কোনো এক্সারসাইজ কিছু হয় না? আপনার বডি ওয়েট কত আছে?
বডি ওই 56। 56 ওয়েট আছে, আচ্ছা। কোমরে ব্যথা হয় বলেন, তাই তো? হুম 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 আপনার কাজটা বাড়িতে বসে, তাই তো? বসে আচ্ছা, আমি বসে। বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা একটা অনেকেরই সমস্যা হয়। তো আপনার বলছেন না যে এটা কোনো ভয়ের কারণ আছে কিনা। হ্যাঁ, অবশ্যই সেরকম ভয়ের কারণ এই মুহূর্তে নেই, কিন্তু আপনার যে বললেন না কোমরে ব্যথা হচ্ছে, এটা কিন্তু আপনি যদি এইভাবে চলতে থাকে আপনাদের ভবিষ্যতে লাম্বার স্পন্ডাইলিসিস হতে পারে, তখন ভয়ের কারণ হয়ে যাবে আপনার। তো আপনি বললেন না না আমি কোনো এক্সারসাইজ করি না, এবার আপনি ভাবছেন আপনার ওয়েট তো বেশি না, 56, মানে ওয়েট ঠিকঠাকই আছে, তাহলে কেন আমি এক্সারসাইজ করতে যাবো? এক্সারসাইজটা শরীরে একটা সার্ভিসিং টাইপের জিনিস আর কি। আপনি যেমন ধরুন আপনার কোনো একটা গাড়ি থাকলে সেটা যেমন ধোয়া মোছা করেন, সার্ভিসিং করেন সপ্তাহে একদিন করে বা ইয়ে করে, আপনার শরীরটা একটা মেশিন। তো আপনাকে সেটাকে ধোয়া মোছা করা মানে আপনার স্নান করা নয়, আপনাকে সকালে একটু ফ্রি হ্যান্ড করতে হবে। ফ্রি হ্যান্ড মানে আপনি ধরুন একটু হাত পা করে স্ট্রেচ করলেন, একটু জগিং করলেন, একটু এই জিনিসগুলো করলেন, তাহলে কি হলো, আপনার ওয়েট কম ঠিক আছে, কিন্তু আপনি সারাদিন যেহেতু বসে কাজ করছেন, বসে কাজ করাটা কিন্তু একটা কাজ, মানে এটা মনে হয় যে বসে কাজ করছি মানে আমার কোনো কাজ করতে হচ্ছে না। এবার আপনি যদি একটা পশ্চারে বসে আছেন, পশ্চারে বসে মানে কি আপনার কোমরটা সোজা হয়ে আছে, আপনার স্পাইনটা সেখানেও কাজ করছে, আপনার লাম্বার যে রিজিয়নটা সেটা কাজ করছে। তো সেই এক টানা যদি আপনি 8-9 ঘন্টা বসে ওয়ার্ক ফ্রম হোম করেন বা যাই করেন না কেন, আপনি সারাদিনে কোনো এক্সারসাইজ না করেন, আপনার কিন্তু ভবিষ্যতে লাম্বার স্পন্ডাইলিসিস হতে পারে, সাথে কিন্তু সার্ভাইকেলও হতে পারে, মানে আপনার যে ঘাড়ের রিজিয়নটা আছে, শোল্ডার রিজিয়ন, সেগুলো ব্যথা হতে পারে। তো এটা এখন রেগুলার হচ্ছে না মানে ভয়ের কোনো কারণ অবশ্যই নেই, কিন্তু আপনি যদি এক্সারসাইজের মধ্যে না থাকেন, যদি নিজেকে একটু মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনার এটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। এবারে আপনাকে কী করতে হবে, আপনাকে এক্সারসাইজগুলো থাকতে হবে, আর মাঝে মধ্যে একটু উঠে হাঁটাচলা করতে হবে রুমে, বাড়ির মধ্যে আর কি। ধরুন আপনি কাজ করছেন 8-9 ঘন্টা, মাঝে মধ্যে ধরুন আপনি আধ ঘন্টা পরে উঠলেন, আপনার একটা মিটিং হলো বা কিছু একটা হলো, উঠে একটু বাড়ির মধ্যে হাঁটাচলা করলেন, একটু হাত পা স্ট্রেচ করলেন, একটু কোমরে একটু স্ট্রেচ করলেন। এগুলো করলে কি বলুন তো, আপনার শরীরটা ঠিকঠাক থাকবে। আপনি একদম বসলেন সকাল, জাস্ট কথা বলছি, 10টার সময় উঠলেন, সন্ধ্যা 6টার সময়, মাঝখানে উঠছেনই না, জাস্ট একটু মাঝে মধ্যে উঠছেন টয়লেট যাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে কোমর ব্যথা চলে আসবে বা আপনার লাম্বা স্পানে চলে আসবে। তো আপনাকে নিজেকে রেগুলার মেনটেন করতে হবে, একটু এক্সারসাইজ করুন, তাহলে দেখবেন ভালো থাকবেন, আপনাকে এটার জন্য কোনো মেডিসিন খাওয়ার দরকার পড়বে না। আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান। শুধুমাত্র আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান তা কিন্তু একদমই নয়, বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যার সমাধানই রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই পরম্পরা এবং ঐতিহ্যকে যারা বহন করে নিয়ে চলেছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদাতে কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। যেমন এখানকার লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং অন্যান্য আরও আপনাদের যে কোনো শারীরিক সমস্যার জন্যই কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ এবং যে কোনো ধরনের থেরাপি রয়েছে। তাই আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যা হলে আপনারা কিন্তু অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন নিচের হেল্পলাইন নাম্বারটায়। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম পার্কিনসন, তো এটা কি কোনো নির্দিষ্ট জায়গা রয়েছে শারীরিকের, মানে যে এই হাতেই হতে পারে কিংবা পায়েই হতে পারে কিংবা নির্দিষ্ট কোনো জায়গা এরকম? না, এটা পুরো শরীর জুড়ে আপনার হবে। ধরুন আপনি তো বললাম যে আপনি পেশেন্ট আসছে, আপনার দেখবেন পেশেন্টের মাথা কাঁপছে, হাত কাঁপছে, পায়ের মাসেলে একটা ক্র্যাম্প হচ্ছে, মানে মাসেলটা রিজিড একটা ফিল হচ্ছে, মানে তার পাটা শক্ত শক্ত ভারী ভারী ফিল হবে, আর তার কোমর ঠিকঠাক করে মুভমেন্ট করতে পারছে না, তার মানে ফেসের মধ্যে একটা দেখে বোঝা যাবে তার ফেসের মাসেল, যেটা আমাদের তো সব জায়গায় মাসেল আছে, আমাদের ফেস মাসেলও আছে, তো সেইখানেও একটা ক্র্যাম্প টাইপের তার ফিল হবে, তার কিছু করতে ইচ্ছে করবে না, সে ঠিকঠাক করে হাঁটতে পারবে না, তার পশ্চার স্লো হয়ে যাবে, সে তার হাঁটার গতিও আস্তে আস্তে স্লো হয়ে যাবে, মানে তার একটা স্লোলি মুভমেন্ট হবে আর কি। সমস্ত কিছু ফেস মাসেল থেকে আরম্ভ করে একদম মানে বলতে গেলে মাথার চুল থেকে পায়ের নখ অবধি তার মাসেল যেখানে যেখানে আছে সেগুলো আস্তে আস্তে রিজিড হওয়া স্টার্ট হবে। মানে এরকম না যে আপনার প্রথম দিনে সব রিজিড, আপনার প্রথম দিনে আপনার হাতটা আস্তে আস্তে কাঁপছে, এটাকে বলে হ্যান্ড ট্রিমার, তারপরে মাথাটা আস্তে আস্তে কাঁপছে, সেটা করে হেড ট্রিমার। তো আপনার ট্রিমার মানে কি আপনার কাঁপছে, এটা আস্তে আস্তে হবে আর কি। তো এটা তখন আস্তে আস্তে হতে হতে আপনি যদি চিকিৎসা না করুন, ইন ফিউচার একটা সিভিয়ার ক্ষেত্রে আপনার পুরো শরীরটা রিজিড হয়ে যাবে, আপনি ঠিকঠাক করে মুভমেন্ট করা তো দূরের কথা, আপনি কিছু করতেই পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। তো সেই জন্য এটা আপনার চিকিৎসা করে সুস্থ হতে হবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। সমীর তাপাদার বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আচ্ছা, সমস্যাটা আমার অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি প্রচন্ড হচ্ছে, মানে স্পেশালি যখন বাইরে যাচ্ছি তখন নাক দিয়ে জল এবং সর্দি কাশি ব্যাপারগুলো প্রচুর থাকছে, বাড়িতে থাকলে প্রবলেমসটা কমে যাচ্ছে। এটা বিগত আমি প্রায় 1-1.5 মাস ধরে খেয়াল করছি। তো এমন অবস্থায় কি করবো, কিংবা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ডাক্তারও যদি কিছু সাজেশন দেয়। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। বয়স এখন 34 প্লাস। 34। আচ্ছা। আচ্ছা, আপনার কি অ্যালার্জি আছে আপনি জানেন? না, আমি কিছু জানি না, অ্যালার্জি কখনো হয়নি, কিন্তু ডাক্তার এই কাজটা আমি কিছুদিন ধরে ফেস করছি। আপনার হাঁচি হয়? হাঁচি? হ্যাঁ, হাঁচি সকালবেলার দিকে খুব হয়। নাক দিয়ে জল পড়ে? হ্যাঁ, নাক দিয়ে জল পড়ে। আচ্ছা, আপনি খাওয়া দাওয়ার মধ্যে কি ডিম রাখেন? ডিম বেগুন হলো খাওয়া দাওয়া করেন? ডিম খাই মোটামুটি। আচ্ছা, আমি বলছি আপনি শুনুন।
দেখুন আপনার অলমোস্ট বলতে গেলে আপনার মধ্যে যে সমস্যাটা হচ্ছে এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে, মানে আপনার অ্যালার্জি আছে। এবারে আমি বললাম আছে, আপনি শুনলেন আছে, কিন্তু এটা তো আপনাকে জানতে হবে কেন আছে বা কী জন্য আছে। আপনাকে একটা টেস্ট করতে হবে, এই জন্য ব্লাড ফর আইজি, একটা আইজি বলে টেস্ট হয়, যে ইমিউনোগ্লোবিন টেস্টটা করলে আপনার কতটা অ্যালার্জি আছে সেটা বোঝা যাবে। এটাকে বলে অ্যালার্জি টেস্ট বলা হয় আর কি, সিম্পল এটা ব্লাড টেস্ট। আর আপনার অ্যালার্জি আছে কেন বললাম, কারণ আপনি যেটা সিমটমগুলো বললেন যে আপনার এই হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, এটা ঠিক হচ্ছে না, সুস্থ হচ্ছে না, আয়ুর্বেদ চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু সাথে আপনার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আপনাকে ওই যে বললাম ডিম, বেগুন, চিংড়ি মাছ এগুলো আপনার খাওয়া চলবে না, সাথে আরও কিছু খাওয়া দাওয়া আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনাকে ধুলোবাড়ি থেকে নিজেকে দূরে রাখতে হবে। ধুলোবাড়ি যেখানে ধরুন ধুলোবাড়ি উঠছে সেটা যদি না খেয়ে এসে ঢোকে আপনার সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে, কারণ আপনার অলরেডি অ্যালার্জি আছে। তো আপনি একটা অ্যালার্জি আইজি টেস্ট করুন, আয়ুর্বেদে খুব ভালো একটা চিকিৎসা আছে, আপনি একদম নিঃসন্দেহে নিশ্চিন্ত চিকিৎসা করে আপনি 3-4 মাস মধ্যে সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, ঠান্ডা জিনিস খাওয়া চলবে না, ঠান্ডা লাগানো সবাই চলবে না। এই যে এখন এখন ধরুন হচ্ছে খুব গরম লাগছে, আবার দেখবেন সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে সকালবেলা ঠান্ডা লাগছে। তো আপনি যদি খুব গরমে ধরুন এসি ইউজ করছেন, সন্ধ্যাবেলাতে বা রাতেও আপনি এসি ইউজ করছেন, তখন ঠান্ডা কিন্তু লাগবে আপনার। মানে আপনাকে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয় এগুলো আপনার খাওয়া চলবে না। তো এইভাবে নিজেকে মেনটেন করে রাখুন। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 1 গ্লাস করে গরম জল খান। আর যেটা বললাম চিংড়ি মাছ, ডিম, বেগুন এগুলো একদমই খাবেন না। আর খুব তাড়াতাড়ি আপনি এটা চিকিৎসা শুরু করুন, দেখবেন আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আপনি আবার এরকম এই সমস্যা থাকবে না, আপনার যে আপনার অ্যান্টিবায়োটিক খেয়ে আপনাকে একটা সাপোর্টিভ মেডিসিন নিতে হচ্ছে, এটা হবে না আপনাকে। স্যার, এই ফোনটার সূত্র ধরে জিজ্ঞেস করব যে আজকের দিনে কিন্তু অ্যালার্জি সত্যি একটা ভীষণ ক্রনিক ডিজিজের মতন হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা মানুষই বলছেন যে আমার অ্যালার্জি রয়েছে। তাই এটা কি শুধু ওয়েদার চেঞ্জ কিংবা খাওয়া দাওয়ার ক্ষেত্রেই হচ্ছে, নাকি আদার্স কোনো রিজনের জন্য মানে লোকে বলছেন যে আমার অ্যালার্জিটা একটু অতিমাত্রায় আজকের দিনে বেড়ে গিয়েছে? দেখুন, প্রথমত একটা অ্যালার্জি নিয়ে মিথ আছে যে অ্যালার্জি মানে আমার চুলকোবে। অনেকের এই মিথটা আছে যে আমি যখন কাউকে ধরুন আমার পেশেন্টকে বলি যে আপনার অ্যালার্জি আছে কি, না আমার তো কিছু চুলকোয় না। এবারে চুলকোনো মনে অ্যালার্জি অবশ্যই, কিন্তু চুলকোনো মনে অ্যালার্জি সবসময় হয় না। আপনার তো এই পেশেন্টটা ফোন করলো, এনার হয়তো কোনো চুলকোনি বা কিছু ইচিং কিছু হয় না। তো ইচিং হচ্ছে না মানে তার অ্যালার্জি, তার কিন্তু তার তো ওই যে হাঁচি কাশি হচ্ছে, চোখ চোখ লাল হয়ে যাচ্ছে, বা চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, বা ওই যেটা বললাম এগুলো হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যালার্জির লক্ষণ, চোখ চুলকোচ্ছে, এগুলো অ্যালার্জির লক্ষণ কিন্তু। তো এবারে অ্যালার্জিটা সিজনাল চেঞ্জের জন্য ধরটা হয়। এবারে অ্যালার্জি ধরুন আপনার ধরুন শরীরে যখন জন্মাচ্ছেন বা আপনি যেমন নর্মাল আছেন তখন আপনার 100-র মধ্যে আইজিটা আছে। এবারে আপনার খাওয়া দাওয়া বেশি হোক বা আপনার বাইরের পলিউশনের জন্য, ধুলোবালির জন্য আপনার অ্যালার্জি বাড়ছে। আপনার ধরুন ডাস্ট অ্যালার্জি আছে, আমার অন্য অ্যালার্জি আছে, তো এটা আপনি যদি ডাস্টের কাছে তো আপনার সেটা অ্যাগ্রাভেট তো হবেই। তো আপনাকে ডাস্টকে অ্যাভয়েড করতে হবে। বা আমার যদি ধরুন আমার অ্যালার্জি নেই, কিন্তু আমি এত খাওয়া দাওয়ার মধ্যে গন্ডগোল করলাম, মানে এত আমি ডিম বা এত আমি চিংড়ি মাছ এত এসে খেলাম, আমার অ্যালার্জি চলে যেত তখন। তখন খাওয়া দাওয়া, এই জন্য খাওয়া দাওয়াটা আর সিজনাল যে ধুলোবালি এগুলোকে আপনি যদি একটু ইয়ে করে থাকতে পারেন, তো আপনার অ্যালার্জি বাড়ার চান্সটা কম। অ্যালার্জি সবার শরীরে আছে, থাকাটা দরকার, কিন্তু বেড়ে গেলেই তখন আমার সমস্যাটা বাড়ছে। তো এই জন্য আপনাকে অ্যালার্জিটা কন্ট্রোলে রাখতে হবে খাওয়া দাওয়ার মাধ্যমে ইয়ে করে। আর যদি বাড়াবাড়ি হয়ে যায় সেক্ষেত্রে তো আপনাকে মেডিসিন নিতে হবে ইনিশিয়ালি, তারপরে আপনি আস্তে আস্তে সুস্থ। কিন্তু আপনাকে এই জন্য ধরুন কোনো পাপ নেওয়া বা কোনো ইনহেলার নেওয়া দরকার নেই। ইনহেলার নিয়ে আপনি কতদিন করবেন? আজকে ইনহেলার নিচ্ছে, কালকে আপনাকে 2 বার নিতে হবে, 3 বার 4 বার করতে করতে আপনি ইনহেলার উপর ডিপেন্ডেন্ট হয়ে, তার থেকে ভালো নিজেকে প্রথমে একটা ইয়ে করুন যাতে আপনার ধুলোবাড়ি থেকে দূরে রাখতে পারেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে এই অ্যালার্জি ব্যাপারটা সুস্থ হয়ে যাবেন, আপনি থাকবে না। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছে যদি আমরা সঠিক খাওয়া দাওয়া এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করি তাহলে কিন্তু অনেকটাই আমরা নিজেদেরকে কিংবা নিজের প্রিয়জনদেরকে সুস্থ রাখতে পারবো। আর যদি অসুস্থতা বোধও করেন তাহলে কিন্তু অবশ্যই ফেলে রাখবেন না, তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের, কারণ তাদের পরামর্শতেই আপনি আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন। আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, রিম্পা জানা বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? এটা আমারই একটা প্রবলেম ব্যাপার বলতে চাইবো। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা এবং কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে। সমস্যাটা হচ্ছে আমি মানে 2 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি প্রচন্ড আর কি শরীরটা উইক লাগছে, কোনো কিছু খেতে পারছি না ঠিক মতন ভাবে, আর মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম? বয়স হচ্ছে 29। 29। শুনুন স্যার বলছে। আচ্ছা, আপনি কি বাড়িতে থাকেন না কাজকর্ম করেন? কাজ বাজ করি, বাইরে বেরোতে হয়। বাইরে বেরোতে হয়। আচ্ছা, আপনার কি থাইরয়েড আছে? না টেস্ট করেছিলাম আর 6 মাস আগে, কোনো কিছু নর্মাল আছে। মানে থাইরয়েড, সুগার এসব কিচ্ছু নেই তাই তো? না আচ্ছা, ভিটামিন ডি টেস্ট করেছেন? তাই ওটাও টেস্ট করেনি। আপনার মানে শরীর একটা দুর্বল লাগছে, কিছু করতে ইচ্ছে করছে না, তাই তো? এগুলো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, এই সমস্যাগুলো অনেক কারণে হতে পারে। আপনার ধরুন শরীর দুর্বল, মানে মেয়ে কথা শরীর দুর্বল লাগছে, মানে কিছু আপনি কাজ করছেন, কাজে বেরোচ্ছেন, কিন্তু আপনার সারাদিন একটা ম্যালাইসি ফিল হচ্ছে, একটা আপনার লেথার্জিক ফিল হচ্ছে, আপনার শরীরে একটা দুর্বল লাগছে, কিছু করতে ভালো লাগে না, এই ফিল হচ্ছে আপনার মধ্যে। তো এগুলো কেন হচ্ছে?
আপনার অনেক কারণ থাকে। আপনি যেহেতু থাইরয়েড আছে, আপনার থাইরয়েড নেই, থাইরয়েড থাকলে হতে পারে। এবার ধরুন ভিটামিন ডি কম আছে আপনার, ভিটামিন ডিটা কিন্তু আমাদের শরীর অনেক সময় সানলাইট থেকে আসে আর খাবার দাবার থেকেও আসে। তো এবার অনেক সময় হয় কি, আমরা ধরুন এই মুহূর্তে এত কাজ, মানে আপনি সকালে বেরিয়ে গেলাম, ওই বাসে ট্রেনে করে গেলাম বা যেভাবে গেলাম কাজে ঢুকলাম, আবার বিকেলে বেরিয়ে গেলাম, তখন সূর্য নেই। এবারে আমাদের শরীরে যদি সানলাইটটা একদমই না লাগে, আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। তো এটা টেস্ট করে জানতে পারা যায়, আপনি যেহেতু বললেন যে করেনি বা জানেন না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আরও একটা ম্যাটার করে, মেয়েদের মধ্যে ধরুন হরমোনাল ডিফারেন্স, ধরুন আপনার হয়তো পিরিয়ডসের কোনো প্রবলেম হচ্ছে হয়তো, বা আপনার পিছিয়ে আমি জিজ্ঞেস করা হলো না, যাই হোক। তো এটা নাও হয়ে থাকে, তো আপনাকে এই ব্যাপারগুলো, আপনাকে খাওয়া দাওয়া ঠিক করতে হবে। আপনাকে বাইরে খাওয়া দাওয়া বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনাকে বাড়ির খাবারের উপর ডিপেন্ডেন্সি বাড়াতে হবে, যে বাড়ির খাবারটাই খাবো। খুব দরকার পড়লে যে খাবার দুপুরবেলা আপনি বাইরে যাচ্ছেন, বাড়িতে খাবার নিয়ে যেতে না পারলে বাইরে খাবারটা খাবো, কিন্তু লিমিটেড খাবো। এটা করুন। জল ঠিকঠাক করে খান, খাওয়া দাওয়াটা ঠিক করুন, মেটাবলিজম অ্যাক্টিভিটি ঠিকঠাক করে করলে আপনার কিন্তু এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। থাইরয়েড যেহেতু নেই বললেন, আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে যদি দেখেন আপনার শরীরে দুর্বলতা কমছে না, তো আপনি নিজে থেকে কোনো মেডিসিন বা নিজে থেকে কোনো ভিটামিন না খেয়ে আপনি ডাক্তারে কনসাল্ট করুন, চিকিৎসা করান, দেখবেন আপনি আস্তে আস্তে আপনার এই যে একটা দুর্বলতা বা এই যে লেথার্জিক ফিলটা আস্তে আস্তে আপনার কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আর এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, মেচেদাতে থাকতেন ডক্টর এন ভট্টাচার্য, রামনগরে থাকছেন ডক্টর বি শর্মা, আরামবাগে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, মেদিনীপুরবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আগরতলাতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্য গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বিজয় মন্ডল বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? বিজয় মন্ডল, হ্যাঁ বলুন বিজয় বাবু, কোথা থেকে কথা বলছেন? যাদবপুর থেকে। যাদবপুর থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে হুম। আমি এই কিছুদিন হলো মানে আমার পায়ের গোড়ালিটা খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং হাঁটতে গেলে খুব অসুবিধা হচ্ছে। আমি এখনো পর্যন্ত কোথাও ডাক্তার দেখাইনি। আমি এই জন্য একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। একদম। আপনার বয়সটা একটু বলবেন। 32 বছর। 32 বছর। শুনুন স্যার। আচ্ছা, আপনার কি গোড়ালি ফুলে আছে? না, ফুলেনি। আপনি কাজ কি করেন? আমি বাড়িতেই থাকি, কোনো কাজ আচ্ছা, বাজ করি না। গাড়িতে থাকেন। আচ্ছা, দাঁড়িয়ে থাকতে কি আগে হতো খুব বেশিক্ষণ আপনাকে, যখন কাজ করতেন আপনি? আগে একটা ব্যাগ কোম্পানিতে কাজ করতাম, এখন আর সেখানে ছেড়ে দিয়েছি, এখন বাড়িতেই আছি। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এই সপ্তাহ 2 হচ্ছে। আচ্ছা, কোনো এক্সরে বা কিছু করেছেন? না না না, কোনো ডাক্তার দেখাইনি আমি। আচ্ছা, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা হচ্ছে, এটা আপনার হতে পারে আপনার পায়ের যে গোড়ালির যে হাড়টা থাকে, ওটা একটু বেড়ে গেছে। তো এটা তো এমনি বললে হবে না, আপনাকে এটার জন্য একটা এক্সরে করতে হবে পায়ের গোড়ালি, বা হতে পারে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। তো আপনার ব্যথা করছে যখন বলছেন, আপনি দাঁড়াতে ঠিক করে পাচ্ছেন না, তো আপনার এটা হওয়ার চান্স বেশি যে আপনার পায়ের গোড়ালির হাড়টা একটু বেড়ে গেছে। তো আপনি একটা পায়ের গোড়ালি একটা এক্সরে করে নিন, সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার কিছু হয়েছে কি হয়নি। আর যদি ওটা না হয়, তাহলে আপনার পায়ের আপনার কি হচ্ছে, ইউরিক অ্যাসিডের মধ্যে একটা মাত্রা বাড়ছে শরীরের মধ্যে। তো এবারে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে কী করতে হবে? আপনার খাওয়া দাওয়ার মধ্যে কিছু কন্ট্রোল নিয়ে আসতে হবে। টমেটো খাওয়া চলবে না, আপনার সয়াবিন খাওয়া চলবে না, পালং শাক খাওয়া চলবে না, মুসুর ডাল খাওয়া চলবে না, এই জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে।
আর যদি হাড় বেড়ে থাকে কী করতে হবে, আপনাকে হাড় বাড়লে এটা তো মানে অপারেশন করার দরকার নেই, কারণ অপারেশন করলে আপনার ওটা আবার বাড়তে পারে। তো আপনি আপাতত এখন নরম সোলে জুতো পরবেন, শক্ত জুতো বা খালি পায়ে হাঁটাহাঁটি করবেন না, বাড়ি যেটুকু হাঁটছেন জুতো মানে স্যান্ডেল বা চপ্পল পরে হাঁটবেন, কিন্তু যেটাতে সোলটা নরম সোল হয়, মানে একদম হার্ড সোলের জুতো বা যেই জুতোগুলো একদম হয় সেগুলো পরবেন না। আর খালি পায়ে হাঁটাহাঁটি বন্ধ করুন, আর যে খাওয়া দাওয়াগুলো বারণ সেগুলো শুনুন আপনি। কিন্তু এগুলো করলে আপনার যে ওই ব্যাপারটা ব্যথাটা হচ্ছে কিন্তু কমবে না, আপনাকে এখন এটার জন্য একটু ওষুধ মেডিসিন খেতে হবে, আপনাকে ডাক্তার দেখাতে হবে আর কি। তো আমাদের অনেক জায়গায় চেম্বার আছে, আপনার বাড়ি থেকে যেটা কাছে পড়ছে সেই চেম্বারে আপনি হেল্পলাইনে যোগাযোগ করে ফোন করে একটা ডেট নিয়ে নিন, আপনি এসে চিকিৎসা করান, আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো স্যার, যে আমরা আলোচনা করছিলাম পার্কিনসন, তো এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন এই যে সমস্যাটা বললাম পার্কিনসন বা যে আয়ুর্বেদ যে কম্পবাত, এটার অবশ্যই আমাদের আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, আমাদের খুব ভালো থেরাপি আছে যেটাকে বলি পঞ্চকর্ম থেরাপি, আমরা বারবার বলে থাকি। তো পঞ্চকর্ম থেরাপি বাকি ডিজিজগুলোর মতোই এটাতেও কিন্তু দারুণ একটা কাজ করে। পেশেন্ট একদম মানে পেশেন্ট যেভাবে দেখুন কাঁপতে কাঁপতে আসছে, একদম সে সুস্থ হয়ে তার পুরো ওই যে ইনভলেন্টারি মুভমেন্টগুলো আস্তে আস্তে একটা ঠিক হয়ে যাবে, তার যে নার্ভগুলো আছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে রিজিড হয়ে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে শিথিল হয়ে সে কিন্তু আগের মতো পুনরায় পর্যায়ে ফিরে আসবে। কিন্তু তাকে কিছু সময় দিতে হবে, কিছু কথা শুনতে হবে, আর কিছু তাকে মেনে চলতে হবে। তাহলে কি হবে, তাহলে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যাবে। তো শুধু মেডিসিনে তার সুস্থ হবে তা নয়, তার একটা রোগের উপর ডিপেন্ড করে, কখনো মেডিসিন কিছুটা তো অবশ্যই লাগবে, কিন্তু মেডিসিনের সাথে থেরাপিও লাগবে। তো যারা এই বলছে রোগটার কোনো চিকিৎসা নেই বা সারবে না, তারা নির্ভয় আপনি এসে চিকিৎসা করুন, আপনি 3-4 মাসের মধ্যে দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি আস্তে আস্তে কিন্তু সুস্থর দিকে যাচ্ছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন?
আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে দুবার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যায়, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল, ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সেখানে দুবার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন, যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা স্টোন টাইপের। হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন, যে আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি বারাসাত। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের লাইফটা ভীষণ ফাস্ট, এবং আমরা যারা বেসিক্যালি ওয়ার্কে রয়েছি তারা কিন্তু প্রত্যেকেই 10 থেকে 12 ঘন্টা কিংবা অনেকেই 14 ঘন্টা কাজের মধ্যেই কাটাতে হয়। অনেককে দাঁড়িয়ে থাকতে হয়, আবার অনেকেরই কাজটা হয়তো বসে, এবং এই কাজের মধ্যে দিয়ে যেতে দেখা যাচ্ছে যে আজকের দিনে ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু শারীরিক ব্যথা বেদনাটা ভীষণ অত্যন্ত বেশি। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্যাক পেন হচ্ছে, কিংবা অনেকেই বলছেন যে একটু হাঁটতে গেলেই সমস্যা হচ্ছে, আর হাঁটতে পারছেন না, কিংবা হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাতটা তাদের স্টিফ হয়ে যাচ্ছে।
এই ধরনের শারীরিক সমস্যা কিন্তু আমাদের এখনকার দিনে খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে। কিন্তু কেন দেখা দিচ্ছে আমরা কিন্তু কখনোই ভাবি না। যখন একটু শারীরিক সমস্যা হচ্ছে তখনই আমরা কিন্তু একটা যে কোনো মেডিসিন কনজিউম করে নিলাম, সেই ব্যথাটা হয়তো তৎক্ষণাৎ সেই সময়ের জন্য ঠিক হয়ে যেতেই পারে আপনার, কিন্তু এটা যে পরবর্তীকালে কত বড় আকার ধারণ করে আমরা কিন্তু কোনো আইডিয়াই করতে পারি না। এই যে এতগুলো শারীরিক সমস্যা আমাদের কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কিংবা কেন এতগুলো আমাদের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে যেতে হচ্ছে, এই যে ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে যিনি বলতে পারেন তিনি হচ্ছেন এনবিপি নাইনি অ্যান্ড আলবেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং চিফ মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খাঁ। স্যারকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যারা বেসিক্যালি ওয়ার্কিং সেক্টরে রয়েছে তাদের তো অনেকটাই 10-12 ঘন্টা কাজের মধ্যে থাকতে হয়, এবং কাজের মধ্যে থাকতে থাকতে অনেকেই বলছেন হয়তো আমাদের ব্যাক পেন হচ্ছে, কিংবা হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, কিংবা অস্টিওপোরোসিসের মতন সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে। তো এই অস্টিওপোরোসিস অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন। অস্টিওপোরোসিস ব্যাপারটা হচ্ছে, অস্টিও মানে অস্থি, আমাদের যে হাড় সেটাকে অস্টিও বলছি, পোরোসিস মানে সেটা ক্ষয় পাচ্ছে, যেমন কোরোসন মানে ক্ষয়, সেটা পোরোসিস মানে ক্ষয় পাচ্ছে, মানে আপনাদের অস্থিটা ক্ষয়ে যাচ্ছে, মানে হাড় ক্ষয়ে যাচ্ছে, অস্থি মানে হাড় ক্ষয়ে যাচ্ছে। তো এটা কেন হয়? আমাদের হাড়ের একটা ডেনসিটি থাকে, আমাদের হাড়টা কী বা আমরা হাড়ের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস দিয়ে হাড়টা নারিশড হয়, মানে হাড়টা এই পুষ্টিগুলো পেয়ে হাড় শক্ত থাকে বা হাড়ের মধ্যে ডেনসিটিটা ঠিকঠাক থাকে। কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য হোক, আমাদের খাওয়া দাওয়ার প্রবলেমের জন্য হোক, বা আমাদের অন্যান্য কোনো কারণের জন্য হোক, আমাদের এই হাড়ের ডেনসিটি যদি কখনো বোন ডেনসিটি কমে যায় বা কমতে থাকে আস্তে আস্তে, তখন সেটাকে বলতে হবে যে অস্টিওপোরোসিস তার মধ্যে এসছে। তো অস্টিওপোরোসিস কিন্তু অস্টিও আর্থারাইটিসের আগে আসে, মানে এরকম না যে আপনার অস্টিও আর্থারাইটিস এসছে মানে অস্টিওপোরোসিস আছে বা নেই, অস্টিওপোরোসিস থাকবেই, তবেই আমরা অস্টিও আর্থারাইটিস জিনিসটা হবে। মানে অস্টিওপোরোসিসটা হচ্ছে অস্টিও আর্থারাইটিসের একটা আগে হয়, একটা প্রি সিমটম বলতে গেলে আর কি। তো এটা কেন হয়? এই জিনিসটা হয়, আপনি ধরুন খাওয়া দাওয়ার মধ্যে কিছু প্রবলেম, আপনি খাওয়া দাওয়া করছেন, তার মধ্যে আপনার শরীরে ক্যালসিয়াম যাচ্ছে না, আপনার শরীরে ক্যালসিয়াম বাদে বাকি সব কিছু যাচ্ছে, কিন্তু ক্যালসিয়াম যাচ্ছে না শরীরের মধ্যে। তো আপনার শরীরে যদি ক্যালসিয়াম না যায়, তখন আপনার আস্তে আস্তে হাড় ক্ষয়তে থাকবে, হাড়ের টুকরো টুকরো বেরিয়ে আসবে, বা আপনার লাইফস্টাইলের মধ্যে যে খাওয়া দাওয়া করছেন সেরকম অনেকটা খাওয়া দাওয়া কোনো কাজেই লাগছে না, উল্টে আপনার শরীরে ক্ষতি করছে, শরীরের মধ্যে যে ক্যালসিয়াম ছিল সেটাকে হয়তো কী বলবো বের করে নিচ্ছে আর কি, বা খাওয়া দাওয়াটাও নষ্ট করেছে ক্যালসিয়ামটাকে। তো সেই ক্ষেত্রে আপনার কেউ অস্টিওপোরোসিস থাকে, এবার অস্টিওপোরোসিস কীভাবে বুঝবেন আপনি? আপনি একটা এক্স রে করলেন, ধরুন হাঁটুর বা পায়ের কোনো একটা অংশের, অ্যাঙ্কেল জয়েন্ট, যে কোনো একটা জায়গায় এক্স রে করলে যেমন দিবে যে বাইরের ল্যাটারাল মার্জিনাল অস্টিওপোরোসিস সিন। তো অস্টিওপোরোসিস সিন মানে কি, আপনার ওই হাড়ের টুকরোগুলো এক্স রের মধ্যে দেখা যাবে। তো তখন ধরে নিতে হবে যে আপনার হাড় কিন্তু ক্ষয়েছে। তখন আপনি ধরুন নর্মালি পড়ে গেলে আপনার কিছু হয়তো লাগতোই না, কিন্তু সেই অস্টিওপোরোসিস হলে সেই হাড়টা আপনার ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে, তখন হাড় আপনার দুর্বল আছে। তো এই জন্য অস্টিওপোরোসিস হলে কিন্তু নিজেকে চিকিৎসা করতে হবে, নিজেকে একটু অ্যালার্ট থাকতে হবে, ভালো থাকতে হবে, তাহলে তার এই অস্টিওপোরোসিস এটা কিন্তু কমে যাবে, আবার তার বোন ডেনসিটি আস্তে আস্তে রিগ্রোথ করবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। নমস্কার, বিদ্যুৎ বর বলছি। হ্যাঁ বলুন বিদ্যুৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। বয়স হচ্ছে 22 বছর। সেই সমস্যা মধ্যে থাকে থাকে বুকের বাড়িটা ব্যথা করে, এইটা কি কারণে আমি জানতে চাইছি। আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এই মাসখানেক হচ্ছে, বেশি দিন হয়নি। এর জন্য কি ওনার ডক্টর দেখিয়েছেন? না না, সেভাবে দেখানো হয়নি। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার যে সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? 1 মাস। 1 মাস ধরে হচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা তো বলুন, কি হচ্ছে অ্যাকচুয়ালি সমস্যাটা? বুকে ব্যথা হচ্ছে, সিদ্ধাটা একটু টানা বা ব্যথা হচ্ছে, এরকম ব্যাপার। সিদ্ধাটা ব্যথা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আপনি কাজ কি করেন? কাজ ওই তোমার মাটি ঘাটি করি। আচ্ছা আচ্ছা, বলছি আপনি শুনুন, দেখুন আপনার যে বলছেন না সিদ্ধাটা ব্যথা করছে, মানে আপনার স্পাইন যেটাকে ব্যথা করছে, তো এটা আপনার অনেক কারণে হতে পারে। তো সেই জন্য আপনাকে একটা এক্স রে করতে হবে। আপনার যে জায়গাতে ব্যথা করছে আপনি এক্স রেতে ল্যাবে গিয়ে বলবেন যে আমি একটা এক্স রে করাবো এই জায়গার, তাহলে আপনার ওরা এক্স রে করবে। এবার এটা আপনার স্পন্ডালাইসিসের কারণেও হতে পারে। আপনি বললেন কাজ করেন, মাঠে ঘাটে ইয়েতে গিয়ে কাজ করেন বললেন, তো যে কাজই করেন না কেন আপনি ভারী জিনিসপত্র তোলাতুলিটা একটু কম করবেন, মানে যে কাজটা করছেন সেখানে ভারী জিনিসপত্র আপনার বেশি তুলতে না হয়, ঠিক আছে, বা ভারী জিনিসপত্র নিয়ে মুভমেন্ট করা যাতে না করতে হয়। আর এগুলো করলে অনেক সময় ব্যথাটা বাড়বে আরও। আপনার তো সিদ্ধার মানে স্পাইন তো শরীরটা ধরে রেখেছে পুরো, স্পাইনের যদি কোনো স্পন্ডালাইসিস ব্যাপার আছে তখন আপনি না পারবেন ঠিক করে দাঁড়াতে, না পারবেন ঠিক করে বসতে, না পারবেন ঠিক করে শুতে, কারণ স্পাইনটা পুরো শরীরটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে সাহায্য করে আমাদেরকে। তো সেই জন্য আপনি একটা প্রপার এক্স রে করুন। এক্স রে করে আমাদের আমাদের হেল্পলাইনে যদি আপনি আসুন, আপনার কী হয়েছে সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা করলে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। আপনাকে কোনো এটার জন্য বিরাট কিছু করতে হবে না, কিন্তু আপনি আপাতত হেভি জিনিসপত্র তোলাতুলি একটু বিরত রাখুন, মানে অ্যাভয়েড করুন আর কি।
আমরা আবারও আলোচনা আসবো স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি অস্টিওপোরোসিস। এই ধরনের শারীরিক সমস্যার কি কোনো প্রি লক্ষণ আমরা দেখতে পাই? প্রি লক্ষণ বলতে ওটাই যে আপনি সেরকম ব্যথা বেদনা তো বুঝতে পারবেন না, ব্যথা বেদনা জয়েন্টে হয় সেটা তো আলাদা জিনিস। কিন্তু আপনি তো বললাম যে একটা ধরুন আপনি হয়তো হালকা চোট পেলেন, সেখানে দেখুন আপনার হয়তো হেয়ারলাইন ফ্র্যাকচার চলে এলো, আপনি মানে দেখলাম না এক্সরে করে দেখবেন একটা ফ্র্যাকচার চলে, মানে আপনার ধরুন দরকার ছিল না ফ্র্যাকচারটা হওয়ার আর কি, মানে আপনি আগে হয়তো টুকটাক পড়েছেন কিছু হয়নি, কিন্তু আপনি এই পড়েছেন আপনার একটা ফ্র্যাকচার চলে এলো, বা আপনার জয়েন্টে খুব বেশি পেনও হচ্ছে, এটা ওদের পেন হচ্ছে। তো তখন আপনি যখন এক্সরে করবেন তখন সেখানে আপনার এক্সরে রিপোর্টে দেখা যাবে, মানে এটা কোনো ব্লাড টেস্টে ধরা পড়বে না যে আপনার অস্টিওপোরোসিস হয়েছে, আপনার ওয়ান অ্যান্ড অনলি এক্সরেতে ধরা পড়বে যে আপনার সেখানে অস্টিওপোরোসিস দেখা যাচ্ছে, আপনার সেই ডিস্কে বা আপনার সেই বোনসে একটা দেখা যাচ্ছে আর কি। তো এই জন্য জিনিসটা হচ্ছে এটাই যে আপনার হাড় যদি দুর্বল থাকে বা আপনার শরীরে ক্যালসিয়াম না থাকে তখন আপনার এগুলো অস্টিওপোরোসিস হওয়ার চান্স বেড়ে যায়। স্যার, অস্টিওপোরোসিস এবং অস্টিওম্যালেশিয়া মানে এইটার মধ্যে পার্থক্যটা আমরা আসবো, কিন্তু তার আগে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি এয়ারপোর্ট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি আমার না মানে কালকে আর ঘাড়ের পটকা লেগেছে, এবার মানে পেনটা কমছেই না, ঘাড় গোড়াতে পারছি না, ওষুধ খাচ্ছি তাও কোনোভাবে, মানে ডাক্তার লিখে দিয়েছিল ওষুধ খাচ্ছি তাও কোনোভাবে ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন একটু? আমার 18 বছর। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা আপনার? হ্যালো, হ্যাঁ বলছি, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? আমার কালকে থেকে হয়েছে না। আচ্ছা, হঠাৎ করেই হচ্ছে। শুনুন স্যার বলছেন। ঘুমোতে কি 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 কোনো আগেও প্রবলেম? একবার হয়েছিল, মানে প্রায় এটা হয় মাঝে মাঝে। কি ঘাড়ে ব্যথা হচ্ছে তাই তো? হ্যালো, হ্যাঁ এই ঘাড়ে ব্যথা হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি ঘাড়ে ব্যথা হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাড়ে ঘাড়ে। আচ্ছা বলছি আপনি শুনুন, দেখুন ঘাড়ে ব্যথা হচ্ছে আপনার, হয়তো আপনি ধরুন যে বলছেন না এই কয়েকদিন ধরে হচ্ছে, আগে এরকম হয়েছে, তো এটা অনেক সময় ঘুমানোর প্রবলেম হতো। আমি ধরুন একটা পশ্চারে শুয়েছিলেন, কিন্তু আপনার কোনো কারণে আপনি সেই পশ্চারটার জন্য আপনার হয়েছে, মানে একটা হয়। আর একটা ধরুন আপনি অনেকক্ষণ ধরে হেলান দিয়ে একটা দিকে হেলে আপনি বসে আছেন অনেকক্ষণ ধরে বিছানার মধ্যে হোক বা যেভাবে হোক, তখনও ঘাড়ে ব্যথা হতে পারে। বেশি ভারী ব্যাগ ধরুন আমি পিঠে করে নিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে, বা পিঠে অনেক ব্যাগ নিয়ে যাচ্ছেন এই করছেন, মানে কলেজ স্কুল যেখানে যাচ্ছেন না কেন, তখন আপনার ব্যথা হতে পারে। তো অনেক কারণে এটা হতে পারে। তো ঘাড়ে ব্যথাটা যেটা হচ্ছে এটা কিন্তু ভালো জিনিস মোটেই নয়, এটার জন্য চিকিৎসা করতে হবে আপনাকে। তো আপনি একটা ঘাড়ের একটা এক্সরে করুন, একটা এক্সরে করে দেখুন কি হয়েছে, কারণ না দেখে বোঝা যাবে না। কিন্তু আপনার হতে পারে ধরুন কিছুই হয়নি, জাস্ট এমনি ঘাড়ে ব্যথা করছে শোয়ার দোষে, তো আপনার কমে যাবে। কিন্তু আপনার যদি কোনো কারণে সেটা স্পন্ডালাইসিসের ফ্যাক্টরে চলে আসতে পারে, কারণ এখন কিন্তু এরকম ব্যাপার না যে আপনার 18 বছর বয়স কিছু হতে পারে না, 18 বছর বয়সে কিন্তু অনেক সময় সার্ভাইকাল স্পন্ডালাইসিস হতে পারে। তো আপনি একটা ঘাড়ের এক্সরে করুন, আর আপনি ঘাড় হেলিয়ে বা ঘাড় এলিয়ে বেশিক্ষণ বসে থাকবেন না, ভারী জিনিসপত্র বইবেন না, ভারী ব্যাগ বা ভারী কিছু বয়ে নিয়ে পিঠে করে যাবেন না। একটু পিঠের মানে একটু দেখুন, একটু টুকটাক এক্সারসাইজ করুন, শোল্ডার এক্সারসাইজ হয় দেখবেন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, আর আপনি একটা এক্সরে করে আপনি আমাদের এতে নিয়ে আসুন, আমরা চিকিৎসা করে আপনাকে এটা সুস্থ করে দেবো। আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানেই কিন্তু অপারেশনবিহীন আপনাদের সুস্থ নিরোগ জীবন ফিরিয়ে দেওয়া, এবং এই কর্মকাণ্ড যারা করে থাকেন তারাই হচ্ছেন এনবি পিনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবি পিনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা একদম কিন্তু রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই করে থাকেন। আয়ুর্বেদ হচ্ছে একটু অত্যন্ত প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি, আর যে পদ্ধতির মধ্যে দিয়ে রয়েছে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যার সমাধান। শুধুমাত্র আভ্যন্তরীণ নয়, আপনার বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে, যাকে বলে একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে শুধুমাত্র যে আমরা বলবো যে আভ্যন্তরীণভাবে আমরা সুস্থ, তা কিন্তু একদমই নয়। আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ বিউটি কনসাস, ভীষণ নিজেদের প্রতি ভীষণ সবাই প্রত্যেকটা মানুষই সচেতন। তো যদি এই সৌন্দর্যটা আপনার বজায় রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবি পিনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন ম্যাডাম? ডাক্তারবাবু নমস্কার। একটু জোরে কথা বলবেন ম্যাডাম। আচ্ছা ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ বলুন কি হয়েছে? আমার না একটু ওপর নিচে করলে মাঠে কাজ করতে গেলে না পায়ে গোড়ালি থেকে চেট অব্দি প্রচন্ড ব্যথা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এই মানে 15-20 দিন হচ্ছে। আচ্ছা, পায়ে গোড়ালি থেকে চেটো অবধি ব্যথা হয় তাই তো? হ্যাঁ, চেটো মানে চলাফেরা করলে মাঠে কাজ করলে প্রচুর ব্যথা হয়, রেস্টে থাকলে হয় না। আচ্ছা, মানে বয়স কত আপনার? 40। 40। এটার জন্য কোনো মেডিসিন কিছু খেয়েছেন?
না 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 না। কোনো কিছু করেননি? আচ্ছা, আপনি মাঠে যে কাজ করেন খালি পায়ে করেন না এমনি কিছু জুতো মানে চপ্পল বা কিছু পরে করেন? না খালি পায়ে আলু টালু খোলা হয় মাঠে যে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আমি বুঝলাম আপনি যে কাজ করছেন, বললেন মাঠে যেতে হবে, আলু টালু দেওয়া সবই বুঝলাম, সেখানে আপনি সব জায়গায় জুতো পরে কাজ করতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করুন একটু মানে ভালো মাপের যে সোল, হাই সোল জুতো যেগুলো হয়, মানে একটু উঁচু সোলের জুতো যেগুলো হয় সেগুলো পরে কাজ করতে। কারণ আপনার গোড়ালিতে যে ব্যথাটা করছে সেটা কিন্তু আপনার অনেক কারণে হতে পারে। আপনার একটা হতে পারে গোড়ালির হাড়টা বাড়ছে, আরেকটা হতে পারে আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়ছে। তো এগুলো আপনি বুঝবেন না কী জন্য কী হচ্ছে। তো আপনি এক কাজ করুন, একটু উঁচু সোলের জুতো পরে কাজ করুন, মানে খালি পায়ে কাজ করাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। মাঠে কাজ করতে গেলে অনেক সময় খালি পায়ে করতে হয়, সেটা আমিও জানি, কিন্তু আপনাকে এই যে সমস্যাটা হচ্ছে না, আপনি পরবর্তীকালে হাঁটতে পারো ঠিক করে, আপনি দেখবেন আপনার গোড়ালি ফুলে যাচ্ছে। আর খাওয়া দাওয়ার মধ্যে আপনি টমেটোটা খাবেন না এখন, টমেটো খাওয়াটা বন্ধ করুন, পালং শাক খাওয়াটা একটু অ্যাভয়েড করুন, ঠিক আছে, সয়াবিন খাওয়াটা একটু অ্যাভয়েড করুন, এগুলো করুন। আর আপনার যে ব্যথাটা হচ্ছে এটা কিন্তু চিকিৎসা করতে আপনাকে, মানে এটার জন্য আপনি কোনো পেন কিলার খেয়ে হয়তো ভাবলেন যে আজকে পেন কিলার খেয়ে কারণ সকালে ঠিক হয়ে গেলো, এটা করলে কিন্তু চলবে না। আপনাকে এটার জন্য আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা করতে হবে, করলে আপনি কী হবেন, আপনি দেখবেন আস্তে আস্তে এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি পায়ের নিচে জুতোটা পরবেন, পায়ের একটু ভালো যে মোটা সোলের চপ্পল যেগুলো হয় দেখবেন সেগুলো পরবেন, পরে কাজ করবেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে ভালো থাকবেন, সুস্থ হয়ে যাবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, যেটা আমরা আলোচনা করছিলাম আর কি অস্ট্রিওপোরোসিস, তো অস্ট্রিওপোরোসিসের সঙ্গে অস্ট্রিওম্যালেশিয়ার কি সম্পর্ক যদি একটু দর্শকদেরকে বলেন। সম্পর্ক ব্যাপারটা সেরকম নয়, এটা একটা পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। অস্টিওপোরোসিস হচ্ছে আপনার হাড়টা ক্ষয় পাচ্ছে, আর অস্টিওমেলাসিয়া হচ্ছে আপনার মানে মধ্যে যে বোনসের ডিজেনারেশন আসছে সেটার জন্য মানে আপনার হাড়টা দুর্বল, মানে বলতে গেলে ক্ষয় পাওয়ার আগের অবস্থা। মানে ব্যাপারটা কি, আপনার একটা কিছু হচ্ছে আর হওয়ার আগের অবস্থা, যে অস্টিওমেলাসিয়া এটার মধ্যে খুব পার্থক্য নেই, প্রায় জিনিসটা একই রকম বলতে গেলে, কিন্তু আপনার যে মানে নিজের কোনো কারণে হোক এটা আপনার হাড়টা দুর্বল আছে, তো দুর্বল হয়ে গেলে তো খাওয়া শুরু করবে না। আপনার যদি বোনসটা উইক হয়ে যায় তারপরে তো বোনসটা ডিকে হওয়া শুরু করবে। তো একটা হচ্ছে বোন ডিকে, একটা হচ্ছে বোন উইকনেস, দুটো। মানে ব্যাপারটা হচ্ছে আপনার হাড় খাওয়ার পূর্ব মুহূর্তটা হচ্ছে অস্টিওমেলাসিয়া বলছে, হাড় ক্ষয়ে গেলে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, তারপরে সেটা কোনো জয়েন্ট পেন বা সোয়েলিং হয় তখন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। পরপর স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ভাগ করা আছে আর কি। আমরা আবার আলোচনা আসবো, ইতিমধ্যে আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি দিলীপ কর্মকার বলছিলাম। বলুন দিলীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? বলছিলাম সেই সম্পর্কে জানবো। আচ্ছা বলুন। বিষয়টা হচ্ছে আমি না কিছু জিনিস একটু জোরে কথা বলবেন দিলীপ বাবু, আপনার কথাটা একদম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি যখন কিছু জিনিস ধোয়াধুয়ি করি বা কিছু করলাম, হয়তো হাতটা ধুইলাম, তো ধোয়ার পরেও মনে হয় যেন আরেকবার ধুই এরকম। জিনিসটা কি প্রবলেম এটার জন্য? মানে আপনি হাত ধুচ্ছেন, হাত ধোয়ার পর মনে হচ্ছে আরেকবার ধুই, তাই তো? আচ্ছা, এটা কি শুধু হাত ধোয়ার ক্ষেত্রে হচ্ছে না অন্যান্য ক্ষেত্রেও হচ্ছে? এটা অন্য ক্ষেত্রেও হয় এগুলো। মানে আপনাকে এটা মনে হচ্ছে যে আমি পরিষ্কার হতে পারছি না, আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে, তাই তো? আরেকবার পরিষ্কার হবে। আচ্ছা, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এই ব্যাপারটাকে একটা মেডিকেল টার্মে বলা হচ্ছে আপনার ওসিডি, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মানে আপনার মাইন্ডের মধ্যে একটা জিনিস চলছে যে আমি হয়তো নিজেকে ঠিকঠাক করে পরিষ্কার রাখতে পারছি না। তো এটা দেখুন অনেকের মধ্যে হয় জিনিসটা, এটা কিন্তু মানে কোনো একটা ব্যাপার নয়, মজা ব্যাপার নয় যেটা হচ্ছে না। আপনার হয়েছে, আপনি বলছেন, এটা ভালো কথা যে আপনি এটা টেলিভিশনে বললেন যে আপনার হচ্ছে সমস্যাটা, ঠিক আছে। তো দেখুন, এইটা আপনাকে আপনার এই সমস্যাটা কিন্তু একটা বলতে গেলে একটা আপনি নিজে ভাবছেন, আপনি কিন্তু পরিষ্কার তো আছেন, নিজে ভাবছেন। একটা হয় না, অনেকে দেখবেন, আপনি দেবেন একটা লোক দেখবেন খাওয়ার আগে একবার হাত ধুচ্ছে, অনেকে দেখবেন বারবার মধ্যে সে সাবানটাকে নিয়ে হাতে কচলাচ্ছে, মানে সেও হাত পরিষ্কার করছে, আপনিও করছেন, কিন্তু আপনি নর্মালি একবার করলেন, সে দুবার করলো। ব্যাপারটা হচ্ছে আপনার নিজের কাছে। তো আপনার যখন মনে হচ্ছে যে আমি পরিষ্কার হচ্ছি বা হচ্ছি না, এটাকে আপনার করতে হবে যে এটা আমার ওরকম ব্যাপার না। আমি যখন একবার হাত ধুচ্ছি সেটাকেও হাত ধোয়া বলছে, আমি 10 মিনিট ধরে হাত ধুচ্ছি সেটা হাত ধোয়া বলছে। তো আপনার যে বলছেন না আমার মনে হচ্ছে আমি পরিষ্কার হতে পারছি না, এটা আপনার ধারণাটাকে পাল্টাতে হবে। তো আপনি এবার এটার জন্য আপনাকে কোনো মেডিসিন থেকে আপনি ভাবতে আপনি একটু মানে নিজেকে একটু মেডিকেশনের মধ্যে রাখুন। একটু ধরুন সকালে উঠে একটু ব্যায়াম ট্যায়াম করলেন, একটু যোগা করলেন, একটু মেডিটেশন করলেন, মানে ধ্যান করলেন, একটু এগুলো করুন। আর এটা নিয়ে একটু বেশি মানে আপনি যে চিন্তা করছেন আমি হয়তো পরিষ্কার খাবার খাচ্ছি না বা আমার হাতটা পরিষ্কার নেই, এগুলো বন্ধ করুন। আপনি জল দিয়ে ধুচ্ছেন বা যেটা দিয়ে ধুচ্ছেন হাত, মানে হাত পরিষ্কারই আছে। তো এটা অনেকে হয়, দেখবেন অনেকে আছেন দেখবেন একটু বাথরুমটা দেখে নেয়, কোথাও যাচ্ছে বাথরুমটা যদি পরিষ্কার না, বাথরুমে যেতেই পারে না। তো এটা অনেকে থাকে, এটাকে বলে ওসিডি বলা হয়, মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে এটাকে। তো এটা হাসির কোনো ব্যাপার না, বাট এটা হচ্ছে এখন আপনার। আপনি এটার জন্য নিজেকে একটু আপনি ইয়ে করবেন যে এতবার আমি হাত দেবো, আমি একবার হাত দিয়ে দেবো কী হচ্ছে আমার, ঠিক আছে। এটা নিজে থেকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, করলে কিন্তু আপনি আস্তে আস্তে এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু আপনাকে কেউ কিছু করে দিতে হবে না, নিজেকে আপনাকে ইয়ে করতে হবে যে আমি একবার হাত ধুলো হাত ধোয়া, 10 বার হাত ধুলো সেটা হাত ধোয়া। তো আমার হাত ধুচ্ছি, মানে একবার ধুলো দেবেন, আপনার শরীর খারাপ হচ্ছে না, আপনি ভালো আছেন, তো তখন আমি একবারই হাত দেবেন, 2বার কেন হাত দেবেন, 3বার কেন হাত দেবেন, তাই না? তো এটা আপনার নিজেকে মাইন্ডের মধ্যে আনতে হবে যে আমার এটা উচিত না করা, করলে আপনি আস্তে আস্তে এটা থেকে বেরিয়ে আসতে পারবেন।
আর এই মুহূর্তে আপনাদের যে কোনো যাবতীয় জিজ্ঞাসা থাকলে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই হবে এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই হেল্পলাইন নাম্বারটাই কিন্তু আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। এরকম অনেক মানুষজন হয়তো রয়েছেন আপনাদের আশেপাশে যারা হয়তো বহু দিন ধরেই বহু রকম শারীরিক সমস্যার সম্মুখীন এবং বহু ডাক্তার বুদ্ধি দেখিয়েছেন, বহু মেডিসিন খেয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। তাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনারা হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রামনগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও বোলপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আবারও কিন্তু আসানসোলবাসীরা পেয়েই যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গৌহাটিতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আগরতলাবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে একদম রোগমুক্ত জীবনযাপন করতে পারেন। আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছিলাম বাঘাযতীন থেকে। বলুন। আমার সমস্যা হচ্ছে আমার না মানে যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন মানে একটু জোরে কথা বলবেন, আপনার সমস্যাটা আমরা শুনতে পাচ্ছি না। আমার সমস্যাটা হচ্ছে আমি যখন সকালবেলা থেকে উঠি তখন আমার পায়ের গোড়ালি এগুলো প্রচুর যন্ত্রণা করে। তারপরে কিছুক্ষণ হাঁটা চলা করার পর তারপরে মানে ঠিক হয়ে যায়। আচ্ছা, এটা রেগুলার দেখছি মানে 1 সপ্তাহ ধরে হচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন? 38। 38 বছর। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আপনার এটা কতদিন ধরে হচ্ছে? 1 সপ্তাহ ধরে হচ্ছে। 1 সপ্তাহ হচ্ছে, ঠিক আছে বলছি আমি, শুনুন। দেখুন, আপনি ঘুম থেকে উঠছেন, এবার পরের বার থেকে মানে আজ থেকে ধরুন, তখন আপনি কি করবেন, আপনি আস্তে আস্তে ঘুম থেকে মানে উঠার পর বিছানা থেকে আস্তে আস্তে নামবেন। মানে একটা হয় না, একটা হুটোপাটিকার অনেকে ঘুম থেকে ওঠে, সেটা করবেন না। কারণ শরীরটা আমাদের যখন ঘুমোয় তখন আমাদের পুরো শরীরটা কিন্তু রেস্টে থাকে। তো আমি যদি হঠাৎ করে মানে এই করতে যাই, তো এটা প্রথম হয় না কম বয়সে, কিন্তু একটা সময় পরে হতে পারে আর কি। আর একটা হতে পারে, আপনি একটা ব্লাডের একটা ইউরিক অ্যাসিড টেস্ট করুন, ঠিক আছে? টেস্ট করলে হয়তো আপনার মানে যে সমস্যা শুনলাম সেটা ইউরিক অ্যাসিড আমার বাড়তে পারে। এটা ইউরিক টেস্ট করলে সেইটা অনুযায়ী চিকিৎসা করলে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ইতিমধ্যে আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আমি আমার গেছিলাম, পায়ের একটা ডান পাটা অত্যন্ত যন্ত্রণা হয় মাঝে মাঝে, আর মাঝে কি করে যায় সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম? আমার বয়স হচ্ছে 27। আচ্ছা, সমস্যাটা কি আপনার? না, আমার জেঠিমার। আচ্ছা, জেঠিমার বয়সটা বলবেন? এই 69-70। 69-70। কতদিন ধরে হচ্ছে আপনার এই জেঠিমার শারীরিক সমস্যাটা? কতদিন? তাও ওই 1 বছর। 1 বছর। মানে এর জন্য কি আপনি আগে কোনো ডক্টর দেখিয়েছেন? না, আমি কোনো ডক্টর দেখাইনি, এমনি কিংবা এমনি ফার্মেসির সব থেকে ওষুধ খাওয়ানো হয়েছে। আচ্ছা, শুনুন। আচ্ছা, ওনার কি ডান পাটায় ব্যথা হচ্ছে বলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো এক্সরে বা কোনো কিছু করার নেই, তাই তো? না না না, হলো না। পাটা কি ফুলে আছে? না, ফুলে নেই, কিন্তু মাঝে মাঝে মানে রগ রগ উঠে যায় মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন।
দেখুন, ওনার যে সমস্যাটা হচ্ছে এটা ওনার খালি পায়ে ওনাকে হাঁটা চলবে না। এবার একটা এক্সরে করতে হবে, কারণ আপনি যেটা বলছেন ব্যথা করছে, এটা ওই তো বললাম একটা পায়ের একটা, এটা আজকে বেশি ভ্রমণ এটা নিয়ে আসছে। পায়ের গোড়ালি অনেক সময় হাড় আমাদের অ্যাবনর্মালিটি হয়ে বেড়ে যায়, মানে ওখানে ক্যালসিয়াম অধিকতম ডিপোজিট হয়ে গেলে, মানে ধরুন যে দরকার তার থেকে বেশি ক্যালসিয়াম ওখানে জমে গেলে আপনার ওই জায়গাটায় হাড়টা গ্রোথ করতে আরম্ভ করে অ্যাবনর্মাল হবে আর কি। তো সেই জন্য ব্যথা হতে পারে। আরেকটা হয় জ্বালা করলে আপনার অনেক সময় জয়েন্ট বা গোড়ালিতে জ্বালা করছে মানে ইউরিক অ্যাসিড বাড়তে পারে, মানে যেটা করলে হাইপার ইউরিসেমিয়া। তো আপনি একটা এক্সরে করলে বুঝতে পারবেন, সেক্ষেত্রে টেস্টে আপনার পরিষ্কার লিখে দেবে সেখানে যে আপনার ওই মানে জেঠিমার যে পায়ের গোড়ালিটা কেন বাড়ছে সেই কারণে। তো ওটাও হতে পারে। তো খালি পায়ে ওনাকে হাঁটতে বারণ করবেন। একটু মোটা সোলে জুতো পরে উনি হাঁটাচলা করেন, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা খালি পায়ে বা বেশিক্ষণ হাঁটাচলা যাতে একটু বন্ধ করেন, মানে খুব বেশি হাঁটলেও কিন্তু ব্যথাটা বাড়বে, ঠিক আছে। আর এমনি একটা পাত্রে ছোট হালকা করে গরম জল আর একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে ওই পাটাকে দুটো পাকে করবেন, এক্সচেঞ্জ করতে হবে। মানে এইবার একটু গরম জল ঢুকে গেলো, আবার 2-3 মিনিট পর আবার ঠান্ডা জল রাখলো, এইভাবে ওই দুটো পাকে উনি এক্সচেঞ্জ, মানে যদিও ওনার ডান পাতেই হয়েছে, ডান পাটা করলে চলবে আর কি এইভাবে। তো এই যদি করেন উনি, তাহলে কিন্তু উনি আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। এটার জন্য কোনো পেন কিলার খাওয়াবেন না। পেন কিলার খেলে কিন্তু ব্যথাটা কমলেও ওনার অন্য দিক থেকে প্রবলেম আসতে পারে, যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হতে গেলে বললেন। আর এটার জন্য আমাদের আয়ুর্বেদিক ভালো চিকিৎসা আছে, আপনি চিকিৎসা যদি করান উনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, অস্টিওপোরোসিস যেটা আমরা আলোচনা করছিলাম, এই ধরনের শারীরিক সমস্যার এনবিপিতে কি ট্রিটমেন্ট রয়েছে যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে যে হাড় ক্ষয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এনবিপিতে চিকিৎসা করি, সেক্ষেত্রে তাকে অবশ্যই আমরা মেডিসিন দিয়ে তাকে সুস্থ করে দিই, মানে তারকে মেডিসিন তার যে হাড় ক্ষয়টাকে বন্ধ করে দিই। মানে এইটা তো নয় ধরুন তার যে হাড়টা ক্ষয়ে গেছে এটাকে তো ফিরিয়ে আনা সম্ভব না, এটা ক্ষয়েই গেছে, বাট যাতে আর না ক্ষয় বা যাতে আর সমস্যা না বাড়ে সেইটাকে আমরা বন্ধ করে দিই। তার ওই হাড়ের মধ্যে মানে আমরা বাই মেডিসিন বা বাই কিছু খাওয়া দাওয়া তাকে রেস্ট্রিকশন করে দিয়ে যাতে তার সেখানে ক্যালসিয়াম রেজিস্ট্রেশন আবার হতে পারে সেটা করবো। মানে এরকম না যে আমরা বাইরে থেকে তাকে ইঞ্জেকশন দিয়ে বা কোনো দিয়ে ক্যালসিয়াম পুশ করে দেবো, এটা কিন্তু করে চিকিৎসা হয় না। অনেকে ভাবছে আমি কি বলছি যখন ক্যালসিয়াম নেই তো আমি ক্যালসিয়াম মেডিসিন খেয়ে নিচ্ছি, এটা করলে কিন্তু হয় না। ক্যালসিয়াম মেডিসিন খাবেন উল্টে আপনার ক্ষতি হয়ে দেবে, না তো ক্যালসিয়ামটা অন্য জায়গায় জমে আপনার ওই পায়ে গোড়ালি হাড় বাড়তে আরম্ভ করে যাচ্ছে। তো এই জন্য মানে ক্যালসিয়াম কমে গেছে বলে ক্যালসিয়াম বাইরে থেকে নিয়ে নেবো এটা নয়, এটা রক্ত তো নয় যে আপনার ব্লাড নিয়ে বাইরে থেকে ব্লাড নিয়ে নিচ্ছেন। তো এই জন্য এগুলো নিজে থেকে অনেকে ভেবে করে, তো এগুলো নিজে থেকে ভেবে করবেন না। সবটা একটা সায়েন্টিফিক ব্যাপারে হয় আর কি। আপনি ক্যালসিয়াম খাচ্ছেন সেটা আপনার অন্য জায়গাতে গ্রোথ হতে পারে, সেই জন্য আপনার কেন হচ্ছে সেটা করে আপনার ডায়েটটাকে রেস্ট্রিকশন করে দিয়ে আপনি যে চিকিৎসা করেন আয়ুর্বেদে, তখন দেখবেন আপনার ওই হাড় খাওয়াটা আর বাড়াবাড়ি পর্যায়ে যাবে না, ওইখানেই স্টপ হয়ে যাবে, বরং উল্টে আপনার হাড়ের মধ্যে নারিশমেন্টটা আস্তে আস্তে বাড়বে। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না কিংবা ভয় পেলে চলবে না। সেই রোগ কিন্তু আপনাকে প্রতিরোধ করতে হবে। আর সেই রোগ প্রতিরোধ করতে যদি আপনারা চান যে আয়ুর্বেদিক পদ্ধতিতেই ট্রিটমেন্ট করে নিজেকে একটি সুস্থ স্বাভাবিক নিরোগ জীবন দেবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা হাত ধরতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের। কারণ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা কিভাবে একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারেন, হেলদি খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে স্বাস্থ্য আপনাদের সুস্থ রাখতে পারেন না, যেটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয়। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তেই বলে থাকি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু আমরা সেটা কখনোই মেনটেন করি না। এখন কিন্তু সত্যি সত্যি এই সম্পদটাকে আমাদের মেনটেন করার সময় চলে এসেছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? সন্দীপ নন্দী বলছিলাম। বলুন সন্দীপ বাবু। বলছি আমার তো মানে আমার স্কিন এর প্রবলেম নিয়ে আমি বলছিলাম, মানে চুলকানি, মানে পায়ে না ছোট ছোট গুড়ি হয়ে চুলকানোর পর সেগুলো দাগ হয়ে স্পট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আপনার কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? বছর 1.5 হয়ে গেছে। বছর 1.5, মানে এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন? ওষুধ আমি ডাক্তারকে মলম দিতে লাগিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? বয়স 34। শুনুন স্যার বলছেন। দেখুন, আপনার সমস্যা যেটা শুনলাম সেটা শুনে মনে হচ্ছে আপনার সোরিয়াসিস হয়েছে। তো এটা আপনি যে বললেন আমি মলম লাগিয়েছি বা করেছি আমার কোনো কাজ হয়নি, এটা আপনাকে জানতে হবে কেন হয়েছে। আপনার স্কিন কি খুব রাফ, মানে স্কিন কি খুব ড্রাই আপনার? হ্যাঁ, একটু ড্রাই স্যার। আচ্ছা, আমি বলছি আপনি শুনুন। দেখুন, এটার জন্য আপনাকে চিকিৎসা করতে হবে অন্যভাবে। আপনাকে একটু জল বেশি করে খেতে হবে বা আপনাকে একটু নিজেকে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আগে এটা চিকিৎসা করতে আসুন, কী হয়েছে আর দেখতে হবে। স্কিন ডিজিজ এখান থেকে বলা, আপনি বললেন আমি শুনলাম, বাট আমি বুঝতে হবে কী হয়েছে, কিন্তু তাও কতটা বাড়াবাড়ি কী হয়েছে সেটা দেখতে হবে। এটা রেডিস আছে না ব্ল্যাকিস আছে না কী হয়েছে, না ওরা দেখুন পাস বেরিয়ে আসছে, অনেক কিছু দেখতে হবে সেটা নিয়ে। তো এটা চিকিৎসা তো অবশ্যই আছে। স্কিন যেহেতু ড্রাই, তার মানে আপনি হয়তো জলও কম খান বা আপনার হয়তো শরীরের মধ্যে মানে কী বলবো একটা ডিহাইড্রেশন ব্যাপার আপনার মধ্যে আসে হয়তো, মানে আপনার স্কিনটা স্মুথ হচ্ছে না কারণ আপনি জল কম খাওয়া দাওয়া করছেন বা আপনার শরীরের মধ্যে
মানে ঠিকঠাকভাবে জলীয় বাষ্পটা নেই, সেই জন্য স্কিন রাফ হয়ে যাচ্ছে আপনার। তো এখন শীতকালে একটা রাফ আমাদের স্কিন হয়েই থাকে, তো শীতকাল তো কমে গেছে, এখন ওয়েদার ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো আপনি একটা জল ঠিকঠাক করে খাওয়া দাওয়া করুন, আর সাথে আপনি আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা করান, আপনি কিন্তু এটা থেকে সুস্থ হয়ে যাবেন পুরোপুরি, আপনার এই জিনিসটা ভবিষ্যতে হবে না। যদি সত্যি সত্যি নিজেকে এবং নিজের প্রিয়জনকে একটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের, কারণ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা সুস্থ স্বাভাবিক নিরোগ জীবনযাপন করুন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন, নমস্কার।